বন্ধুরা, সেই মেয়েটির বাবা মা মানে সেই তিলোত্তমার বাবা মা অনেক গোপন তথ্য মেয়ের সম্পর্কে আমাদের সামনে রিভিল করেছেন। বন্ধুরা চলো কি কি বলেছে তোমাদের সামনে সবটা বলবো, শুনলে গা শিউড়ে উঠবে বন্ধুরা, চোখে জল ভরে আসবে। অনেক গোপন তথ্য আজকে আমরা জানতে পেরেছি। চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো। আরেকটা কথা বন্ধুরা, জনগণের চাপে পুলিশ এবার ছুটছে, পালাচ্ছে। বন্ধুরা চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব বা ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই, ইভেন আমরা সবাই আমাদের পরিবারকে নিয়ে ভালো থাকি, তবেই তো এই লড়াইয়ে একজোট হয়ে প্রতিবাদ করব, তাই না? আর সেইভাবে প্রতিবাদ করে যাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে। তোমরা আমার কমেন্ট বক্সে, তোমরা ভিউয়ার্স হিসাবে প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে একটাই প্রতিবাদ করো, হোক প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। এবার আসি মেন কথায় বন্ধুরা, তোমাদেরকে বলছি যে মেয়েটির বাবা মা মেয়ের সম্পর্কে অনেক গোপন তথ্য বলেছে, সবটা তোমাদেরকে বলছি। তার আগে বলি বন্ধুরা, একটা আমি ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে পুলিশ জনগণের চাপে ছুটছে, দৌড়াচ্ছে, পালাচ্ছে। কেন কেন আজকে পুলিশ জনগণের চাপে পালাচ্ছে? এমন কি করেছে পুলিশ? কেন আজকে পুলিশ অফিসারকে জনগণের চাপে ছুটতে ছুটতে পালাতে হচ্ছে? পিছন দিক থেকে মিডিয়া বলছে দাঁড়ান দাঁড়ান, আসতে যান, পড়ে যাবেন। তারপরেও কিন্তু উনি থামছেন না, উনি রীতিমতো দৌড়াতে দৌড়াতে নিজের প্রাণ বাঁচাচ্ছেন। সত্যি দেখে হাস্যকর, মানে কেমন যেন একটা ব্যাপার লাগলো বন্ধুরা। তারপরে বলি, আমাদের অনেক সেলিব্রিটি, অনেক বলতে পারো সঙ্গীত শিল্পী, অনেক আর্টিস্ট মানে এই মাঠে নেমেছে, আন্দোলন করছে, মিছিল করছে। আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, যে আমাদের মানে কি বলবো, সবার পছন্দের ঋতুপর্ণা সেনগুপ্ত, উনি যে শাঁখ বাজিয়েছেন, সত্যি কি উনি শাঁখ বাজিয়ে প্রতিবাদ করেছেন? আমার না কেমন যেন লাগলো, কারণ শাঁখ বাজানো সাধারণত যখন আমরা শাঁখ বাজাই, তাই না, শঙ্খ যখন বাজাই তখন কিন্তু আমাদের গাল উঁচু হয়ে যায়। উনার কিন্তু মানে এই পজিশনটা কেমন ছিল বলো তো? জানি না ওভাবে কি সত্যি শাঁখ বাজানো যায়, আমি তো জানি না। আর আমাদের সবার পছন্দের দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, উনি চোখে মানে জল নিয়ে এমনভাবে কেঁদে কেঁদে বললেন, সত্যি দেখে মনে হচ্ছে অনেক কষ্ট পেলাম দিদি, যে আপনি জাগলেন তো, অনেকক্ষণ পর জাগলেন, যে চোখে জল নিয়ে প্রতিবাদ করতে লাগলেন। যাই হোক, তারপরে বলি বন্ধুরা, এই যে তিলোত্তমার বাবা মা কি কি বলেছেন, তাই না? তিলোত্তমার বাবা মা আজকে অনেক কিছু মেয়ের সম্পর্কে রিভিল করেছেন বন্ধুরা। মেয়েটির বাবা মা বলেছেন, একটা মিডিয়া চ্যানেলে দেখলাম আমি, যে সেখানে মেয়েটির বাবা মা বলেছে যে আমার মেয়ে, যেই মেয়েকে তারা ছোট থেকে তার স্বপ্ন, তার বলতে পারো মেয়েটি যখন পড়াশোনা শুরু করেছে প্রথমত, তখন থেকে কিন্তু মেয়েটির ইচ্ছা ছিল, মা আমি বড় হয়ে না ডাক্তার হব। তাকে যে কেউ জিজ্ঞেস করতো, কারণ ছোট বাচ্চাকে তোমরা দেখো যে কেউ দেখলে জিজ্ঞেস করে তুই বড় হয়ে কি হবি, তার একটাই স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব, আমি মানুষের সেবা করব। সেই মেয়েটি ছোট থেকে নিজের স্বপ্ন নিয়ে, তার বাবা মা সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা বলতে পারো যে একটা ডাক্তার গড়ে তুলতে একটা ছাত্রকে বা একটা বাচ্চাকে কত টাকা খরচ হয়, সেখানে বাবা মা সেই বাচ্চাকে অনেক সময় দিয়েছে। মেয়েটা রাত জেগে যখন পড়াশোনা করতো, তো ওই মেয়েটির মা পাশে বসে থাকতো। এটা মেয়েটির বাবা বলেছে যে আমার ওয়াইফ পাশে বসে থাকতো আর আমার মেয়ে পড়াশোনা করতো। মেয়েটা যখন তিলে তিলে আস্তে আস্তে করে বড় হচ্ছে, আস্তে আস্তে করে পড়াশোনার দিকে এগোচ্ছে, যখন মেয়েটি MBBS পাস করে, তখন সত্যিকারই মেয়েটির মনে যে আনন্দ, যে আমি সত্যিকারই ডাক্তারি করতে শুরু করেছি। মেয়েটি মধ্যম গ্রামে যখন মানে যেখানে বলতে পারো যে পেশেন্ট দেখা শুরু করে, সেখানে চেম্বার খুলে, সেখানে এতটা পেশেন্টের প্রতি দায়িত্ববান মেয়ের মায়ের মুখে শুনে একটা ভিউয়ার্স হিসাবে, একটা জনগণ হিসাবে গা শিউড়ে উঠছে বন্ধুরা। মেয়েটির জ্বর হয়েছে, তারপরও মেয়েটি বলছে মা আমি ডিউটি কখনো অফ করতে পারি না মা, আমার ওদের প্রতি দায়িত্ব আছে। ওর মা বলছে আজকে যাস না, তোর শরীরটা ভালো নেই। মেয়েটি বলছে যে সেই তিলোত্তমা বলছে মা আমার জ্বর হয়েছে তো কী হলো, ওখানে যে 50টা 100টা পেশেন্ট আমার জন্য অপেক্ষা করবে, ওদেরও তো অসুখ হয়েছে মা, ওরাও তো কষ্ট পাচ্ছে, আমাকে যেতে হবে ওখানে। মেয়েটি নিজের শরীরের পরোয়া না করে মেয়েটি কিন্তু সেখানে সেই চেম্বারে গিয়ে পেশেন্টকে সময় দিত, পেশেন্টকে দেখাশোনা করতো। এমনকি বন্ধুরা মেয়েটির মা বলছে যে ওখানে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে মেয়েটির ঘটনা ঘটেছে, এই যে মেয়েটি আরজিকর কলেজে জয়েন করেছে, তারপরে কি আপনারা সেখানে এসছেন? মেয়েটির মা বলছে হ্যাঁ আমরা সেখানে গেছি, দুবার গেছি।
কারণ আমার মেয়ে যখন রাস্তা থেকে যখন ঢুকে যেত, হসপিটালে ঢুকে যেত, তখন কিন্তু আমরা আর কোনো টেনশন করতাম না, কারণ মনে করতাম যে হসপিটাল তার দ্বিতীয় বাড়ি, হসপিটালে তার কিসের ভয়, তাই না? কারণ যেই মেয়েটি হসপিটালে ডিউটি করছে, যেই মেয়েটি টানা সপ্তাহে একটা করে নাইট পড়তো, এমনকি মেয়েটিকে টানা যখন ডিউটি করতে হতো, বলতে পারো যেখানে আমাদের কাজের জায়গা সেটাই তো আমাদের একটা ঘরের মতো, তাই না? তো মেয়েটি সেখানে থাকলে বাবা মা কেন টেনশন করবে বলো তো? কেন টেনশন করবে? সেইভাবে কিন্তু মেয়েটি সেখানে ডিউটি করলে মেয়েটির বাবা মা কিন্তু একদম টেনশন করতো না। কিন্তু কি হয়েছে জানো, যেদিন মেয়েটি মানে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটে, এই তিলোত্তমার সাথে যেদিন ঘটনাটা ঘটে, সেদিন কিন্তু মেয়েটি তার মাকে 11টা 15 মিনিটে ফোন করেছিল। মাকে বলেছিল, মা মা তুমি খাওয়া দাওয়ার খেয়েছো? আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করে খাবার আনিয়েছি। মা, কি আনিয়েছিস খাওয়াতে? খাওয়ার আমি নিয়ে এসেছি, মেনুতে আছে রুমালি রুটি, আরও অনেক কিছু বলেছিল। বন্ধুরা, ভাবতে পারছো, মেয়েটি খাওয়ার আগে নিত্যদিন তার বাবা মাকে ফোন করতো, মা তোমরাও খেয়ে নাও, আমিও খেতে বসেছি, বাবাকে ওষুধ দিয়ে দিবে, বাবা ওষুধ নিয়মিত যেন খায়। মেয়েটির বাবা মার প্রতি এতটাই কেয়ারিং ছিল বন্ধুরা, যে আজকে মেয়েটির বাবা মা বলছে যে আমার মেয়ে যখন বড় হলো, নিজের দায়িত্ব নিজে নিতে শিখছে, তখন আমার মেয়ে আমার স্বামী স্ত্রী বা বলতে পারো বাবা মার প্রতি এতটাই কেয়ারিং যে আমাকে কোনোদিনও মেয়ের জন্য টেনশন করতে হয়নি। কোনো টেনশন সে আমাকে দিত না। সে সবসময় বলতো যে বাবা আমি সব সামলে নেব, আমি ভালো আছি। ভাবতে পারছো বন্ধুরা, কত অমূল্য রত্ন। শুধু আমরা সেই অমূল্য রত্নটাকে যে বুঝতে পেরেছি যে একজন ডাক্তার, একজন ভালো স্টুডেন্ট, যে স্টুডেন্টটা এখন গড়ে তিলে তিলে গড়ছিল একটা ডাক্তার হিসাবে, সেই স্টুডেন্টকে তো আমরা হারিয়েছি, সেই ডাক্তারকে আমরা হারিয়েছি। কিন্তু একজন বাবা মা তার সুপুত্রী, তার একজন সুন্দর সন্তান, বলে না অনেক সন্তান দেখবে যে বড় হয়ে কেমন হয়ে যায়, বাবা মার বিরক্ত হয়ে যায় যে দূর একে কেমন সন্তান একটা মানুষ করেছি, কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। কিন্তু মেয়েটি এমন ভালো মেয়ে ছিল যে তার বাবা মা আজকে মেয়ের কথা বলছে আর শুধু কাঁদছে, শুধু একটা কথাই বলছে যে আমার মেয়েটি যেই রাত্রে ঘটনাটা ঘটেছে, আমার মেয়ে যখন পড়াশোনা করতো তখন মেয়ের পাশে থাকতাম, মেয়ের পড়াশোনার রাত জেগে থাকতো, আমি ভাবতাম আমি ঘুমোবো, মেয়ে রাত জেগে আছে, চলো আমি পাশে বসে থাকি। কিন্তু যেই রাত্রে মেয়েটা ফোন করলো, মা আমি খাবার দাবার খাচ্ছি, আর খাবার দাবার খেয়ে আমি এবার ডিউটিতে অন ডিউটি আছি, খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে আবার ডিউটি জয়েন করব, তখন কিন্তু ভাবো মেয়েটির মা কিন্তু ভাবতেও পারেনি যে আমার মেয়ের সাথে এমন কোনো অঘটন ঘটবে। আর সেদিন মেয়েটি ডিউটি তো করছিলই বন্ধুরা, কিন্তু ডিউটির পরে যে মেয়েটির সাথে যে ঘটনাটা ঘটে, যে নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়, মেয়েটির মা বলছে আমি তো সুন্দর করে ঘরে ঘুমাচ্ছিলাম, আমার মেয়ে সেখানে প্রাণ আছড়াচ্ছে আর বারবার বলছে মা 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 করে চিৎকার করে উঠছে। আমি তো পারলাম না তার কষ্টটা ঘুচিয়ে নিতে, পারলাম না তার পাশে গিয়ে দাঁড়াতে। এটা ভাবতে পারছো একটা মা বাবার জন্য কতটা কষ্ট। তার থেকেও বড় একটা কথা বলেছে যে মেয়েটির বাবা মা, যে এই যে সন্দীপ ঘোষ, ওখানে জিজ্ঞেস করা হচ্ছে সন্দীপ ঘোষ সম্পর্কে তোমাকে কিছু বলেনি কোনোদিন? বলছে সন্দীপ ঘোষ সম্পর্কে কিছু বলেনি, শুধুমাত্র একদিন বলেছিল যে প্রিন্সিপালের সাথে আজকে দেখা করতে হবে, একদিন প্রথম বলেছিল, তারপরে কিন্তু প্রিন্সিপাল সম্পর্কে কিছু বলেনি। জাস্ট একটা কথা মেয়েটি তার বাবা মাকে সবসময় বলতো যে মা আমি যে আরজিকর কলেজে ডিউটি করি সেটা কিন্তু কাউকে বলবে না। জানি না এই মেয়েটি এই কথাটা কেন তার বাবা মাকে বলতো। তার বাবা মা বলছে আমার মনে হচ্ছিল যে কোনো স্টুডেন্টকে যদি আমি পাঠাই যে যা আমার মেয়ে ওখানে ডিউটি করছে, বা কেউ যদি আসতো হয়তো তার উপর থেকে কোনো চাপ আসতে পারে, যার জন্য মেয়েটি তার মাকে সবসময় বলতো মা বাবাকে বলবে যে আমি আরজিকর কলেজে ডিউটি করি, এটা কিন্তু কাউকে যেন না বলে। এই কথাটা সত্যিকারই শুনে আমি অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে এত বড় এত নামি দামি একটা হসপিটালে কাজ করে, সেটা আবার বাবাকে বলতে বারণ করছে কেন? জানি না কি মেয়েটার মধ্যে চলছিল বা কোন চাপে ছিল মেয়েটা, যে এই কথাটা বারবার মেয়েটি তার বাবা মাকে বলতো। এমনকি মেয়েটি কোনো কষ্ট, তোমাদেরকে বললাম না, মনের কোনো কষ্ট বাবা মাকে চট করে শেয়ার করতো না, সবসময় ভালোটাই বলতো, যাতে আমি ভালো থাকি, আমার বাবা মা শুনলে ওরাও কিন্তু ভালো থাকে। এমনকি মেয়েটির বাবা মা আরেকটা কথা বলেছে বন্ধুরা, আজকে আমার মেয়ে বেঁচে নেই, কিন্তু বিশ্বাস করুন আমার মেয়ে চলে গেছে, কিন্তু আজকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন মেয়ে বাবা মা অনেককে পেয়েছি।
কারণ আজকে গোটা দেশবাসী, গোটা গ্রামবাসী, বলতে পারো গোটা মেডিকেল, মানে কি বলবো, একটা মানুষও বাদ নেই যেই মানুষগুলো আজকে প্রতিবাদ করছে না যে উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকে আজকে জাস্টিস চাইছে, প্রত্যেকে আজকে প্রতিবাদ করছে শুধুমাত্র মানে মেয়েটি যাতে তার অপরাধীর শাস্তি, হ্যাঁ মানে অপরাধীরা শাস্তি পায়, যাতে মেয়েটির আত্মা শান্তি পায়। আরেকটা কথা বন্ধুরা, মেয়েটির মা বলছে যেদিন আমার মেয়েকে মানে এই ঘটনাটা ঘটে সেদিন আমাকে 11:30, দাঁড়াও, হ্যাঁ সেদিন মাকে ফোন করা হয় 10:53 ওই মেয়েটির বাবা মাকে ফোন করা হয়। আর সেখানে ফোন করে তারপরে মেয়েটির বাবা মা যাই হোক ওখান থেকে আসে। কিন্তু কথা হলো যে মেয়েটিকে যেখানে বডিটা ছিল সেখান থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে যে মেয়েটি মানে এই যে পোস্টমর্টম, তারপরে ইমিডিয়েট তাকে শ্মশানে নিয়ে যাওয়া, মানে পুরোটাতে নাকি মেয়েটিকে ঘেরে বলতে পারছে 1000 জন পুলিশ ছিল। মানে তাকে যত তাড়াতাড়ি পুরানো যায় তত তাড়াতাড়ি ওনারা মনে হচ্ছে দায়িত্ব ফ্রি হবে, ঠিক আছে। মানে ওনাকে বলছে কি আমাদেরকে কেউ কিছু করছে না, আমাদের নিয়ে কোনো ব্যস্ততা নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে এত ব্যস্ত, 1000 পুলিশ দেখছি, পুলিশ চারিদিকে ঘিরে রয়েছে আমার মেয়েকে নিয়ে। আর যখন শ্মশানে গিয়ে যেখানে দেখলাম যে আরও অলরেডি 3-4টা বডি আছে, তো সেখানে দেখছি ওদেরকে পেরিয়ে আমার মেয়েকে তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়ে বাস সবাই চলে গেল যে যার মতো। মনে হচ্ছে দায়িত্ব সবার মানে শেষ, মনে হচ্ছে সবাই মনে ফ্রি হয়ে গেল। এটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। মেয়েটির বাবা মা বলছে বন্ধুরা, মেয়েটির বাবা মা বলছে আমাদের হসপিটালে বা এখনও অবধি এই যে হসপিটালে আমার মেয়ে ডিউটি করতো সেখান থেকে আমাদেরকে আর কোনো ফোন করা হচ্ছে না যে আপনারা কেমন আছেন, কি করছেন বা হেনা তেনা, ফোন করা হচ্ছে না। আমরা যে আমার মেয়েটিকে যে ওখানে রেখেছিলাম, কার ভরসা রেখেছিলাম আমরা, যখন কোনো সন্তানকে হস্টেলে বলো বা কোনো হসপিটালে বলো বা যেখানে আমার মেয়েকে রাখি, নিশ্চয়ই ওখানকার কর্তৃপক্ষের দায়িত্বের উপর, তাই না? তো এই যে আজকে ঘটনাটি ঘটেছে, মেয়েটির বাবা মার এই কথাটা শুনে ভালো লাগলো যে আজকে আমার মেয়েটিকে হারিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন আমার সন্তানের মতো অনেককে পেয়েছি। সত্যি আজকে যেইভাবে প্রতিবাদ চলছে, এইভাবে প্রতিবাদ চলতে থাকলে আমার মনে হয় যে অপরাধীকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বন্ধুরা। কারণ এই প্রতিবাদ একদম জারি আছে, জারি থাকবে। আমরা প্রত্যেকের কাছে একটাই আমাদের বলতে পারো এই যে আমাদের দেশের যে মন্ত্রীগুলো আছে বা রাজ্যের মন্ত্রীগুলো আছে, প্রত্যেকের কাছে একটাই বিনীত নিবেদন যে আমরা অপরাধীর শাস্তি চাই, আর আমরা দেখতে চাই সেই অপরাধীগুলো কারা। যেইভাবে মেয়েটার এই যে মানে মেয়েটাকে সবাই চিনতে পেরেছে, এই মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে, সেইভাবে আমরা অপরাধীকে দেখতে চাই, এই অপরাধীগুলো কারা তাদেরকে চিনে রাখাটা খুব দরকার, আর তাদের শাস্তিটা আমরা নিজের চোখে ভিডিওর মাধ্যমে দেখতে চাই, তাই না? আর আরেকটি কথা বন্ধুরা, মেয়েটির বাবা মা বলছে আমার মেয়ের 2 মাস পর বিয়ে ছিল, আমরা দেখতে পেলাম না আমার মেয়েকে বধূ বেশে, দেখতে পেলাম না আমার মেয়ে বউ বেশে কেমন লাগছে। আমার মেয়ে ডাক্তার হয়েছিল, সেটার জন্য আমার গর্বে বুকটা ফুলে উঠেছিল। আমার বলতে পারো যে আমার মেয়ের প্রতি সব দায়িত্ব কমপ্লিট। মানে এই মেয়েটি এই পিএইচডি পাস করলে বলতে পারো একটা ভালো মানে সরকার হাসপাতাল মানে ভালো একটা ডাক্তার হিসাবে সে নিজের লাইফে সেটেল, তাই না? কিন্তু এই যেই মেয়েটি সব কিছু অনেক কষ্ট করে তিলে তিলে তাকে ডাক্তার গড়ে তুললো, এমনকি সে চেম্বার চালাতো, যেখানে চেম্বার চালাতো সেখানকারও নাকি মানুষ কান্নাকাটি করছে, মেয়েটি এত ভালো। আমি একটা ভিডিও দেখলাম বন্ধুরা, মেয়েটির পোস্টমর্টমের রিপোর্ট দেখে মানে মেয়েটি যে এসছে, ডাক্তাররাও মেয়েটিকে দেখে কান্নাকাটি করছে। কারণ মেয়েটি এমন একটা মেয়ে ছিল, এমন একটা অমূল্য রত্ন ছিল যে মেয়েটি যেখানে যেত সেখানে নিজের ভালোবাসা ছড়িয়ে যেত। পেশেন্টের সাথে এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, যে পেশেন্টগুলো আজকে সত্যিকারই কষ্ট পাচ্ছে। কারণ এই যে মেয়েটির মা বলছে যে আমাকে জানো সবাই কি বলছে, আপনার মেয়ে বীরাঙ্গনা, আপনার মেয়ে মানে আপনার মেয়ে যে মারা যাওয়ার পর গোটা পৃথিবীর বুকে একটা মানে লড়াই করার একটা জোশ, একটা আগুন তৈরি করে দিয়েছে, সবাই লড়াই করতে নেমেছে। দেখো যেই নারীগুলো ঘরে গিয়ে মানে ঘরে নিজে নিজে রান্না করতো, আজকে সেই নারীগুলো কিন্তু গ্রাম গঞ্জে প্রত্যেকটা জায়গায় দেখো তোমরা লক্ষ্য করে যে প্রত্যেকটা জায়গায় আজকে প্রতিবাদের মানে ঝড় নেমেছে। কেন? কারণ প্রত্যেকে চাইছে যে হোক প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকে চাইছে আমরা সেই ধর্ষকদের শাস্তি দেখতে চাই তারা কিভাবে একটা মেয়েকে নৃশংসের মতো, একটা পশুদের মতো
মেয়েটাকে মানে কি বলবো ছিঁড়ে খুঁড়ে খেয়েছে বন্ধুরা, তাই না? তো যাই হোক, মেয়েটির মায়ের এই কথাগুলো শুনে কোথাও না কোথাও খুব কষ্ট হচ্ছিল। আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা, আমাদের বাংলার গর্ব, বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি, তাই না? ওনার একটা কথা শুনলাম, সত্যি আমার শুনে অবাক লাগলো। উনি বলছেন যে একটা ঘটনা ঘটে যাওয়াতে আপনারা মনে করবেন না যে প্রত্যেকটা জায়গায় মেয়েদের নিরাপদ। কেন মনে করবো না দাদা? আপনি তো বাংলার গৌরব, তাই না? মানে আমরা যদি মনে না করি যে মেয়েরা একটা ঘটনা ঘটেছে, চলো ওই ঘটনাটা নয়, মেয়েটা সত্যের বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে মেয়েটাকে এই ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে, তাহলে কি সত্যি আপনি বলতে পারবেন যে আমরা মেয়েরা সত্যিকারই মানে নিরাপত্তা, সত্যিকারই আমরা মেয়েরা স্বাধীন? আমরা কি রাত্রে একটু সন্ধ্যা হলেই মনে হয় যে কখন বাড়ি গিয়ে পৌঁছাই, রাত্রে কোনো রকম বিপদ হওয়ার চান্স আছে? আমরা মেয়েরা সব সময় পুরুষদেরকে দেখে এত ভয় কেন করব? কেন রাস্তা চলতে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এত ভয় করতে হবে? কেন আমাদের স্বাধীন হওয়ার অধিকার নেই? এমনি ঘটনা হাজার হাজার ঘটছে, আজকে একটা ঘটনা সামনে আসাতে আপনি বলছেন যে একটা ঘটনা ঘটেছে বলে এখানে একটা জায়গায় ঘটেছে বলে আপনারা প্রত্যেকটা জায়গায় মনে করবেন না। এমনি তো অনেক ঘটনা ঘটছে, যেখানে অনেক ঘটনা ঘটেও অনেক কিছু করেও চাপা পড়ে যাচ্ছে। এই যখন রুখে আপনিও মিছিলে দাঁড়িয়েছেন, মিছিল করছেন, তাই না? বেশ ভালো লাগছে, অনেক আর্টিস্ট, অনেক সেলিব্রিটি আমাদের এই মিছিলে সামিল হচ্ছে। কিন্তু দয়া করে বলবো, প্রত্যেকে মন থেকে, প্রত্যেকে নিজের কি বলবো একদম অন্তর থেকে এই লড়াইয়ে সামিল হন। আর প্রত্যেকে একটাই চাওয়া পাওয়া প্রত্যেকের কাছে, অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নিজের প্রতিবাদ জারি রেখো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।